নমস্কার। আজকে কবিগুরুর রবীন্দ্রনাথ ঠাকুরের দান প্রতিদান মানে গল্পগুচ্ছ থেকে একটি ছোট গল্প। দান প্রতিদান ভীষণ একটু অন্য রকমের গল্পটা। সেই যে লাস্টের দিকে মানে যখন শেষ হয়ে আসে গল্পটা তখন একটা চমক থাকে। প্রথমে হয়তো শুনতে মনে হবে ও মায় কি তো সাধারণ, কিন্তু না, গল্পটা একদমই অন্য রকমের আর খুবই ভালো লাগবে। আমি আশা রাখি আপনাদের ভালো লাগবে। আপনারা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আমি শুরু করছি। দান প্রতিদান। বড় গিন্নি যে কথাগুলো বলিয়া গেলেন তাহার ধার যেমন তাহার বিষ তেমনি। যে হতভাগিনীর উপর প্রয়োগ করিয়া গেলেন তাহার চিত্তপুত্তুলে একেবারে জ্বলিয়া জ্বলিয়া লুটিতে লাগিল। বিশেষত কথাগুলো তাহার স্বামীর উপর লক্ষ্য করিয়া বলা, এবং স্বামী রাধামুকুন্দ তখন রাত্রের আহার সমাপন করিয়া অনতিদূরে বসিয়া তাম্বুলের সহিত খাদ্য পরিপাকে প্রবৃত্ত ছিলেন। কথাগুলির শ্রুতিপথে প্রবেশ করিয়া তাহার পরিপাকের যে বিশেষ ব্যাঘাত করিল এমন বোধ হইল না। অবিচলিত গাম্ভীর্যের সহিত তাম্রকোট নিঃশেষ করিয়া অভ্যাস মতো যথাকালে শয়ন করিতে গেলেন। কিন্তু এরূপ অসামান্য পরিপাক শক্তি সকলের নিকটে প্রত্যাশা করা যাইতে পারে না। রাসমণি আজ শয়নগৃহে আসিয়া স্বামীর সহিত এমন ব্যবহার করিল যাহা ইতিপূর্বে সে কখনো করিতে সাহস করে নাই। অন্যদিন শান্তভাবে শয্যায় প্রবেশ করিয়া নীরবে স্বামীর পদসেবায় নিযুক্ত হইত। আজ একেবারে সবেগে কঙ্কণ ঝঙ্কার করিয়া স্বামীর প্রতি বিমুখ হইয়া বিছানার একপাশে শুইয়া পড়িল এবং ক্রন্দনাবেগে শয্যাতল কম্পিত করিয়া তুলিল। রাধামুকুন্দ তৎপ্রতি মনোযোগ না দিয়া একটা প্রকাণ্ড পাশবালিশ আঁকড়িয়া ধরিয়া নিদ্রার চেষ্টা করিতে লাগিলেন। কিন্তু তাহার এ ঔদাসীন্যে স্ত্রীর অধৈর্য উত্তরোত্তর বাড়িয়া উঠিতেছে দেখিয়া অবশেষে মৃদু গম্ভীর স্বরে জানাইলেন যে তাহাকে বিশেষ কার্যবশত ভোরে উঠিতে হইবে, এক্ষণে নিদ্রা আবশ্যক। স্বামীর কণ্ঠস্বরে রাসমণির ক্রন্দন আর বাধা মানিল না, মুহূর্তে উদ্বেলিত হইয়া উঠিল। রাধামুকুন্দ জিজ্ঞাসা করিলেন, কি হইয়াছে? রাসমণি উচ্ছ্বসিত স্বরে কহিলেন, শোনো নাই কি? শুনিয়াছি, কিন্তু বউ ঠাকুরন একটা কোথাও তো মিথ্যা বলেন নাই। আমি কি দাদার অন্যেই প্রতিপালিত নহি? তোমারই কাপড় চোপড় গহনাপত্র এ সমস্ত আমি কি আমার বাপের কড়ি হইতে আনিয়া দিয়াছি? যে খাইতে পড়িতে দেয় সে যদি দুটো কথা বলে তাহাও খাওয়া পড়ার সামিল করিয়া লইতে হয়। এমন খাওয়া পড়ায় কাজ কি? বাঁচিতে তো হইবে, মরণ হইলেই ভালো হয়। যতক্ষণ না হয় ততক্ষণ একটু ঘুমাইবার চেষ্টা করো, আরাম বোধ করিবে বলিয়া রাধামুকুন্দ উপদেশ ও দৃষ্টান্তের সামঞ্জস্য সাধনে প্রবৃত্ত হইলেন। রাধামুকুন্দ ও শশীভূষণ সহোদর ভাই নহে, নিতান্ত নিকট সম্পর্কও নয়, প্রায় গ্রাম সম্পর্ক বলিলেই হয়। কিন্তু প্রীতিবন্ধন সহোদর ভাইয়ের চেয়ে কিছু কম নহে। বড়গিন্নি ব্রজসুন্দরীর সেটা কিছু অসহ্য বোধ হইত। বিশেষত শশীভূষণ দেওয়া থাওয়া সম্বন্ধে ছোট বউয়ের অপেক্ষা নিজ স্ত্রীর প্রতি অধিক পক্ষপাত করিতেন না, বরঞ্চ যে জিনিসটা নিতান্ত একজোড়া না মিলিত সেটা গৃহিণীকে বঞ্চিত করিয়া ছোট বউকেই দিতেন। তাহা ছাড়া অনেক সময়ে তিনি স্ত্রীর অনুরোধ অপেক্ষা রাধামুকুন্দের পরামর্শের প্রতি বেশি নির্ভর করিতেন। তাহার যতই প্রমাণ পাওয়া যাইত না রাধার প্রতি তাহার বিদ্বেষ ততই বাড়িয়া উঠিত। তাহার এই বহু যত্নপোষিত মানসিক আগুন আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ন্যায় ভূমিকম্প সহকারে প্রায় মাঝে মাঝে উষ্ণ ভাষায় উচ্ছ্বসিত হইত। রাত্রে রাধামুকুন্দের ঘুমের ব্যাঘাত হইয়াছিল কিনা বলিতে পারি না, কিন্তু পরদিন সকালে উঠিয়া তিনি বিরস মুখে শশীভূষণের নিকট গিয়া দাঁড়াইলেন। শশীভূষণ ব্যস্ত সমস্ত হইয়া জিজ্ঞাসা করিলেন, রাধে, তোমায় এমন দেখিতেছ কেন? অসুখ হয় নাই তো?
রাধা মুকুন্দ মৃদুস্বরে ধীরে ধীরে কহিলেন, দাদা, আর তো আমার এখানে থাকা হয় না। এই বলিয়া গতকাল সন্ধ্যাকালে বড়গিন্নির আক্রমণ বৃত্তান্ত সংক্ষেপে এবং শান্তভাবে বর্ণনা করিয়া গেলেন। শশীভূষণ হাসিয়া কহিলেন, এ তো নতুন কথা নহে, ও তো পরের ঘরের মেয়ে, সুযোগ পাইলেই দুটো কথা শোনাবে। তাই বলিয়া কি ঘরের লোককে ছাড়িয়া যাইতে হইবে? কথা আমাকেও তো মাঝে মাঝে শুনিতে হয়, তাই বলিয়া তো সংসার ত্যাগ করিতে পারি না। রাধা কহিলেন, মেয়ে মানুষের কথা কি আর সহিতে পারি না, তবে পুরুষ হইয়া জন্মিলাম কি করিতে? কেবল ভয় হয় তোমার সংসারে পাছে অশান্তি ঘটে। শশীভূষণ কহিলেন, তুমি গেলে আমার কিসের শান্তি? আর অধিক কথা হইল না। রাধা মুকুন্দ দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া চলিয়া গেলেন, তাহার হৃদয়বার সমান রহিল। এদিকে বড়গিন্নির আক্রোশ ক্রমশই বাড়িয়া উঠিতেছে। সহস্র উপলক্ষে যখন তখন তিনি রাধাকে খোঁটা দিতে পারিলে ছাড়েন না। মুহুর্মুহু বাক্যবাণে রাসমণির অন্তরাত্মাকে এক প্রকার সরশয্যাশায়ী করিয়া তুলিলেন। রাধা যদিও চুপচাপ করিয়া তামাক টানেন এবং স্ত্রীকে দেখিবা মাত্র চোখ বুজিয়া নাক ডাকাইতে আরম্ভ করেন, তবু ভাবে বোধ হয় তাহারও অসহ্য হইয়া আসিয়াছে। কিন্তু শশীভূষণের সহিত তাহার সম্পর্ক তো আজিকার নহে। দুই ভাই যখন প্রাতঃকালে পান্তা ভাত খাইয়া পাততাড়ি কক্ষে একসঙ্গে পাঠশালায় যাইত, উভয়ে যখন একসঙ্গে পরামর্শ করিয়া গুরু মহাশয়কে ফাঁকি দিয়া পাঠশালা হইতে পলাইয়া রাখাল ছেলেদের সঙ্গে মিশিয়া নানাবিধ খেলা ফাঁদিত, এক বিছানায় শুইয়া স্তিমিত আলোকে মাসির নিকট গল্প শুনিত, ঘরের লোককে লুকাইয়া রাত্রে দূর পল্লীতে যাত্রা শুনিতে যাইত এবং প্রাতঃকালে ধরা পড়িয়া অপরাধ এবং শাস্তি উভয়ে সমান ভাগ করিয়া লইত, তখন কোথায় ছিল ব্রজসুন্দরী আর কোথায় ছিল রাসমণি? জীবনের এতগুলো দিনকে কি একদিনে বিচ্ছিন্ন করিয়া চলিয়া যাওয়া যায়? কিন্তু এই বন্ধন যে স্বার্থপরতার বন্ধন, এই প্রগাঢ় প্রীতি যে পরাণ্য প্রত্যাশার সুচতুর ছদ্মবেশ, এইরূপ সন্দেহ, এইরূপ আভাস মাত্র তাহার নিকট বিষ তুল্য বোধ হইত। অতএব আর কিছুদিন এরূপ চলিলে কি হইত বলা যায় না। কিন্তু এমন সময়ে একটা গুরুতর ঘটনা ঘটিল। যে সময়ের কথা বলিতেছি, তখন নির্দিষ্ট দিনে সূর্যাস্তের মধ্যে গভর্নমেন্টের খাজনা শোধ না করিলে জমিদারি সম্পত্তি নিলাম হইয়া যাইত। একদিন খবর আসিল, শশীভূষণের একমাত্র জমিদারি পরগনা এনাথশাহী লাটের খাজনার দায়ে নিলাম হইয়া গেছে। একটু কিন্তু মূর্খ হইল গল্পটার, শুনতে থাকুন। রাধা মুকুন্দ তাহার স্বাভাবিক মৃদু প্রশান্তভাবে কহিলেন, আমারই দোষ। শশীভূষণ কহিলেন, তোমার কিসের দোষ? তুমি তো খাজনা চালান দিয়াছিলে। পথে যদি ডাকাত পড়িয়া লুটিয়া লয়, তুমি তাহার কি করিতে পারো? দোষ কাহার এক্ষণে তাহা স্থির করিতে বসিয়া কোনো ফল নাই। এখন সংসার চালাইতে হইবে। শশীভূষণ হঠাৎ যে কোনো কাজকর্মে হাত দিবেন, সেরূপ তাহার স্বভাব ও শিক্ষা নহে। তিনি যেন ঘাটের বাঁধা সোপান হইতে পিছলিয়া এক মুহূর্তে ডুবোজলে গিয়া পড়িলেন। প্রথমেই তিনি স্ত্রীর গহনা বন্ধক দিতে উদ্যত হইলেন। রাধা মুকুন্দ এক থলে টাকা সম্মুখে ফেলিয়া তাহাতে বাধা দিলেন। তিনি পূর্বেই নিজ স্ত্রীর গহনা বন্ধক রাখিয়া যথোপযুক্ত অর্থ সংগ্রহ করিয়াছিলেন। আজ এইটুকু থাকুক, গল্পটা এইভাবেই অগ্রসর হতে থাকবে, উঁচু নিচু এটা চলতে থাকবে। মানে কখনো ভালো খবর, কখনো খারাপ খবর, সুখ দুঃখ যেরকম মানুষের জীবনে থাকেই না, সেরকমভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুলোতে কিন্তু সুন্দরভাবে প্রকাশ পায়। শুনতে থাকবেন প্লিজ, সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন। আজ আসি, পরের ভিডিওতে গল্পটা থাকবে।